দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তিদিন রশিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিকে। আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি আলোচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের এই নির্বাচন। বহুল প্রত্যাশিত এবং কিছুটা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই নির্বাচনটি হচ্ছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে দীক্ষা গ্রহণের একটা অংশ হিসেবে এই প্রতিযোগিতামূলক একটি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে এবং সেখানে বামপন্থীদের যেমন অংশগ্রহণ রয়েছে, ডানপন্থী এবং ডানপন্থীদের ভেতরে বিভিন্ন নামে তারা সংগঠন করেছে এবং সেখানে সেন্ট্রিস্ট দল হিসেবে রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত একটি প্যানেল। যাই হোক, আমার এখানে আসলে কেন বলতে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে সেটাকে নিয়ে আমি দেখলাম যে আমার যারা সুশীল বন্ধুরা রয়েছেন তারা অনেকটা কুসুম কুসুম একটি প্রেমের মতো করে এই বর্ণনাগুলো দিচ্ছেন এবং তারা কাউকে ঘাটাতে চাচ্ছেন না, কারণ এখানে যেমন শক্তিশালী শিবির রয়েছে বামপন্থী এবং ছাত্রদল, কারোর পক্ষ নেওয়াটা তাদের জন্য যেমন একটু দুরূহ এবং ভবিষ্যতে তারা ভয় পাচ্ছে যে যদি কারোর পক্ষ নিয়ে তারা কথা বলে সেখানে হয়তো বট বাহিনী যেটাকে বলে আক্রমণের শিকার। ফলে এই ভয়টা তো কাজ করছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে কেন আপনি একটা দল বা একটা মতের পক্ষে কথা বলছেন বা কেন কোন জায়গা থেকে কথা বলছেন। যেহেতু এটা আমার একটা নিউজ নয়, এটা একটা ভিউজ, আমার ওপিনিয়ন, আমি এখানে এই চ্যানেলের মাধ্যমে আমার ওপিনিয়নগুলো, আমার যা মাথায় আসে, যে কথাগুলো আসে সেগুলোই বলি। নট নেসেসারিলি এইগুলোকে আপনাকে রিপোর্ট হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে যে ধারণাটা হয়, আমার যে অ্যানালাইসিসটা হয়, এটা খুবই পুয়ার হতে পারে, খুবই পোরলি মানে ফ্রেমড হতে পারে, বাট এগুলো আমার ভাবনা। সো আপনার কাছে নিতেই হবে, নট নেসেসারিলি। তো আজকে আমি যে বিষয়ে কথা বলি, যে যারা দাঁড়িয়েছে এদের অনেককে আমি খুব পছন্দ করি। আপনি যদি বলেন আবিদুল ইসলাম আবিদ, তারপরে উমামা ফাতেমা, সাদিক কায়ুম, এদের প্রত্যেককেই আমি আন্দোলন এবং পরবর্তী সময়ে এদের সাথে কথা বলেছি, গল্প করেছি, তাদেরকে ইন্টারভিউ নিয়েছি দেশি বিদেশি মিডিয়ার জন্য, এবং তাদের প্রতি এবং এই বাকের বলেন, এরা আমাকে খুব একটা চিনে না বা আমাকে খুব একটা মানে চেনার কথাও না, কিন্তু এদেরকে কিন্তু আমি এক ধরনের তাদের কাজ, তারা কোথায় যায়, কিভাবে করে, এগুলো আমি কিছুটা হলেও মনিটর করার চেষ্টা করছি, তাদের লাইফস্টাইল, তাদের মানে আচরণ, সব কিছু মিলিয়ে। এবং এরা সবাই কিন্তু যোগ্য। মানে আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে আমি কেন মনে করছি যে আবিদ জিতুক আর হারুক সেই সেরা প্রার্থী। আমি এই আলোচনা যাওয়ার আগে আমার একটা গল্প নিয়ে কথা বলি। আমি একটা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এইটা সাথে আমি প্রায় 15 বছরের বেশি জড়িত এবং সেই সংগঠনের প্রায় 10 বছর কোনো নির্বাচন হতো না। মানে কেউ নির্বাচন চাইতো না। আমি শুধু গোতাইতাম রেগুলার বেসিসে, নির্বাচন হতে হবে, নির্বাচন হতে হবে। তো প্রায় 10 বছর পর নির্বাচন হলো, কিন্তু নির্বাচন হয়ে সেখানে ওই যে নির্বাচনের কলকাঠি নেড়ে দেখা গেল যে আমি প্রার্থী হিসেবে এখানে চেষ্টা করলাম এবং আমি হেরে গেলাম। তো হেরে গেলে তো যারা আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করছে তারা খুবই খুশি। তো আমার কিন্তু এখানে এসে রীতিমতো আমি নাচানাচি শুরু করে দিছি। আমি বললাম যে ভাই, নির্বাচনটা যে হয়েছে এইটা আমার জন্য ফার্স্ট অ্যাচিভমেন্ট। সেকেন্ড থিং হচ্ছে যে আমি এইখানকার মানুষগুলো কেমন সেইটা আমি বুঝতে পারছি। অর্থাৎ আমাকে ভোট দিছিল জাস্ট 9 জন মানুষ, আর 20 জন ভোট দিছে আড়াই জনকে, এবং আমাকে তখন বানানো হয়েছিল যে আমি হচ্ছে জামাতপন্থী, এই জন্য আমাকে ভোট দিবে না, না দিয়ে তারা ভোট দিছিল একেবারে শিবির করা একজনকে। এবং আমার এতে কোনো সমস্যা নেই, যে শিবির করতো সে আমাকে কিন্তু লুকানো ছাপানো, সে আমাকে প্রকাশ্যেই বলতো যে ভাই আমি তো শিবির করি, আমি শিবির করেছি। এখন অবশ্য নিচে জামাত বা শিবির করে না, বাট হি হ্যাজ হিউজ সফট কর্নার ফর দ্যাট অ্যান্ড ইটস এ ফেয়ার এনাফ। বাট আমি কখনো শিবির করিনি, বাট আমাকে শিবির বানায়, আমাকে হারাই দিয়ে শিবির করা মানুষটাকে জিতাই দিল। আমার কাছে এটা তখন খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আলোচনা, যে এই যে মানুষগুলো যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এর ভেতরে আবিদ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডিডেট। নির্বাচন যখন শুরু হলো তখন আমি জানতে পারলাম যে সে মাদ্রাসা স্টুডেন্ট। জানার পরে ওর প্রতি আমার এক ধরনের রেসপেক্ট বেড়ে গেল, যে মাদ্রাসা স্টুডেন্ট তার মানে তার ভেতরে কমিটমেন্টটা অনেক বেশি থাকবে। হ্যাঁ, এবং সেখান থেকে সে জাতীয়তাবাদী দলের মানে জাতীয়তাবাদী আদর্শের একজন বিশ্বাসী বা কর্মী। আমি ওকে বাইরে থেকে দেখছি। সো ওকে ওর কাজ দেখেছি। ও একটা বই লিখেছে, স্ফুলিঙ্গ থেকে দাবানল, এরকম একটা বই আছে তার। আমি কোনোভাবেই মানে তার চারিত্রিক গুণাবলী বা তার আর্থিক সার্টিফিকেশন এখানে দিতে আসিনি। যেটা আমি চেষ্টা করছি যে কেন আমার কাছে মনে হয়েছে যে হি ইজ দ্য বেস্ট। হারুক আর জিতুক, হি ইজ দ্য বেস্ট। জুলাইয়ের স্বৈরাচার বিরোধী যুদ্ধ যখন চলছিল এই গণতান্ত্রিক আন্দোলনে, এই আন্দোলনের একজন গণতন্ত্রের বার্তাবাহক হিসেবে জুলাইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক যে
বার্তাবাহক যারা ছিলেন, গণতন্ত্রের বার্তাবাহক যারা ছিলেন, তাদের প্রতি আমার একটা হিউজ রেসপেক্ট। অ্যাটলিস্ট যারা প্রকাশ্যে তখন ছিলেন, সেই সংগ্রাম চালিয়ে যেতে যেরকম একজন ছাত্র নেতা ভীষণ কমিটমেন্ট প্রয়োজন হয়, সেই কমিটমেন্টটা আমার কাছে মনে হয়েছে এই ছেলেটার মধ্যে আছে। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো একটু বায়াসড মনে হইতেছে, আপনি তো অবশ্যই না। এইটা অনেস্টলি স্পিকিং, এটা যদি এই ছেলেটা শিবিরের থেকে দাঁড়াতো, এই ছেলেটা যদি বামপন্থীদের থেকে দাঁড়াতো, আমার কাছে এই ছেলেটাকে আমার পছন্দ হতো। কারণ হচ্ছে যে ও তার যে আন্দোলনটা গড়ে উঠছে, প্রকাশ্যে হলে থাকতে পারেনি। তাদের স্যাক্রিফাইসে কখনো চিন্তা করছেন? তাদের পরিবার, তাদের আর্থিক অবস্থা কিভাবে ছিল, 5 তারিখের জন্য তাদের সংগ্রামটা কী ছিল, এই যে নিগৃহীত হওয়া, সমাজে তাকে যে এক ধরনের ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে তাকে থাকতে হয়েছে। অন্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্তত একজন প্রার্থী যিনি হাততালি দিচ্ছেন ছাত্রলীগের সাথে। সে স্লোগান মুখে মুখে ওরকমভাবে বলতেছে না, এটা সত্যি, মানে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে না, বাট সে কিন্তু তাকে এইরকম পরিস্থিতির ভিতর দিয়ে যাওয়া লাগেনি। তার মানে তার কমিটমেন্টের জায়গাটা আমার কাছে, এই আবিদের কমিটমেন্টের জায়গাটা আমার কাছে খুবই ন্যায্য মনে হয়। এবং তাকে আমার মানে তার চেহারা কি, সে কীভাবে কথা বলে, তার বিনয়, এগুলোর চেয়েও আমার কাছে মনে হচ্ছে তার কমিটমেন্টটা কি, কমিটমেন্টটা খুবই পরিষ্কার। এবং সে মানুষের হৃদয়কে টাচ করে গেছে আগস্টের 5 তারিখে। আপনি আগস্টের 5 তারিখে, আমি আর 10 জনের কথা আমি বলতে পারবো না, আমি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরে বিদেশি গণমাধ্যমের জন্য বের হয়েছি, সিএনজির ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, অবস্থা খারাপ, ফোনে একে ওকে যোগাযোগ করতেছি, যে কোনো জায়গায় গুলি হতে পারে। আর এই ছেলেগুলো, আবিদ, সে ঢাকা মেডিকেল কলেজে চলে গেছে, সেখানে যে বলতেছে যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। একটা সংগঠক, এই যে ইউনাইটেড করার একটা ক্ষমতা, এই যে সবাইকে নিয়ে আসার যে চিন্তা, এইটা ভাই একটা বিশাল ক্ষমতা। এই ক্ষমতা আমার নাই। আমি মুগ্ধ হয়েছি এই কারণে। আমার কাছে মনে হয়েছে যে এই ছেলেটা ভিশনটা দেখেন, যে সে, আপনি জানতেন না 5 তারিখে কী হবে, আপনি জানতেন না যে শেখ হাসিনা আদেও যাবে কিনা। ধরেন আমরা প্রেডিকশন করে নিছি যে ওই ছেলের কাছে কি যে তথ্যটা ছিল, তার আগ মুহূর্তে সকাল থেকে গুলি চলছে। আজকে অনেক হিরো, অনেক মানুষ অনেক ক্রেডিট নিচ্ছে, কিন্তু ওই ছেলেটার কন্ট্রিবিউশনটা দেখেন তো, যে নিশ্চিত মৃত্যু জেনে আপনার আমার জন্য রাস্তায় নেমেছে। বিউটিফুল, মানে রাস্তায় নেমে শুধু ক্ষান্ত হয়নি, সে রাস্তায় নেমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে কেউ কাউকে ছেড়ে যায় না। আমার না এই কথাটা আমাকে খুব স্ট্রাইক করে। আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র বিনির্মাণে কেবলমাত্র আপনি মেধাবী কিনা, কেবলমাত্র আপনি খুব ধার্মিক কিনা, এটা খুব একটা ম্যাটার করে না। এর থেকে অনেক ম্যাটার করে যে আপনি সবচাইতে বিপদগ্রস্ত সময়ে আপনি কমিটমেন্টটা রাখছেন কিনা, আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন কিনা, আপনি মানুষকে একসাথে করার জন্য ভূমিকা পালন করছেন কিনা। যারা আওয়ামী লীগের মানুষ, তারা 7ই মার্চকে কেন এত গুরুত্ব দেয়, বা বাংলাদেশে 71-এর যুদ্ধ, 26শে মার্চের জিয়াউর রহমানের ভাষণকে কেন গুরুত্ব দেওয়া হয়? কারণ হচ্ছে এই ভাষণগুলো আপনাকে ইউনাইটেড করছে। এই যে কেউ কারো ছাইড়া যায় না, এটা একটা অসম্ভব শক্তিশালী সেন্টেন্স বা বাক্য। এর মধ্য দিয়ে তার যে উদারতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব, এইগুলো ফুটে তুলেছে। আমি তার বিশাল ভক্ত ছিলাম কখন তা না, কিন্তু এই ঘটনার পরে ব্যক্তি আবিদুল ইসলাম আবিদের প্রতি আমার রেসপেক্টের জায়গাটা না হিউজ। এই ছেলেটা কীভাবে পারছিল সেদিন? যদিও ব্যর্থ হতো, আপনি চিন্তা করেন তো, যদি ব্যর্থ হতো, মারা যেত গুলির ভিতরে, মুহুর্মুহু গুলির ভিতরে, ওর পরিবার, ওর ভবিষ্যৎ, এই স্যাক্রিফাইস আনবিলিভেবল। আমি এই কথাটা যখন চিন্তা করি, আমার কাছে মনে হয় যে রাষ্ট্র গঠনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন নেতৃত্ব দরকার, যে তার প্রজ্ঞা দিয়ে, তার মেধা দিয়ে, তার শ্রম দিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক করার জন্য জীবন বাজি রেখে সে এগিয়ে গেছে। কোনো রং পাল্টে না, নিজের পরিচয়টা জাহির করে সগৌরবে যে ভাই
এত ডিহিউম্যানাইজ করা হয়েছে ছাত্রদল বিএনপির লোকজনকে, এত মানসিকভাবে অত্যাচার, জেলে জুলুম, নিশ্চিতভাবে ক্রসফায়ারের শিকার হতে পারে এমন মানুষগুলো গুলি খেয়ে মারা যাবে। আমি না এটা মিলাতে পারি না, মানে এইরকম ক্যারেক্টার খুব কম। আর কয়জন আছে আমার জানা নাই, কিন্তু আপনি থাকলে আপনি কি করেছেন এগুলোর হয়তো কোথাও কোনো ভিডিও আছে। দেখুন, এখন হয়তো অনেকে আপনাদেরকে রোমান্টিক কবিতা শোনায়, বই পড়তে পড়তে, মিষ্টি হাসি হেসে আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবে। এগুলো একেবারে পপুলিস্ট, জনপ্রিয়তাবাদী, সবখানে মাথা জেগে বসছে। হয়তো কেউ হাম নাত করে তার ধর্মীয় আবেগ দিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, কেউ হয়তো যৌক্তিক কার্ল মার্কসকে নিয়ে এসে হাজির করবে। আমি কাউকে ছোট করছি না, আমি বলছি যে আদর্শিক লড়াইয়ে আপনি কোন আদর্শকে ধারণ করছেন, কোন আদর্শ নিয়ে এই ছাত্র প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, সেটা কার জন্য করছেন, কিভাবে করছেন, এইটা পরিষ্কার হওয়া দরকার। আমি কাউকে বললাম, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি যে জিনিসটা মুগ্ধ হই এই গণতান্ত্রিক আন্দোলনে, এই স্বৈরাচার পতনের আন্দোলনে, এই ছেলেটা আমাকে মুগ্ধ করেছে। সে যদি নির্বাচিত হয়, আমি বিশ্বাস করি যে সে তার কমিটমেন্ট রাখবে এবং কাউকে সে ছেড়ে যাবে না। জগন্নাথ হল থেকে ফজিলাতুন্নেসা, রোকেয়া হল থেকে জসিমউদ্দিন, কার্জন হল থেকে কলাভবন, সবখানে তার পদচারণা মানুষের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রদের জীবন কল্যাণমুখী করার জন্য, গণতন্ত্র করার জন্য এই মানুষটা কাজ করবে। আজ পার্শ্ববর্তী দেশগুলোতে দেখুন, তারা ছাত্র নেতৃত্ব তৈরি করছে তাদের গণতন্ত্রকে ফাংশনাল করার জন্য। জেএনইউর বড় বড় নেতৃত্ব তৈরি হয়েছে, যারা জাতীয় রাজনীতিতে পরবর্তীতে গিয়েছেন, সেইখানে তারা ভূমিকা রাখতে চেষ্টা করছেন। ভবিষ্যতে যদি আমরা দারুণ নেতৃত্ব চাই, 80-র দশকে যেরকম ছাত্র সংসদ, 90-এর দশক পর্যন্ত ছাত্র সংসদ যেভাবে ছিল, গড়ে উঠেছিল, তার ভেতর দিয়ে আদর্শিক রাজনৈতিক, বিশেষত বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্য আপনাদের প্রকৃতপক্ষে রাজনীতির মাধ্যমে, তার নেতৃত্বর পরিচয়ের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতিবিদদেরকে খুঁজে নিতে হবে। আর সেটাই যদি সম্ভব হয়, তাহলে আপনার এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রূপ পাবে। আর সৃষ্টি হবে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ। না, কাকে ভোট দিবেন এটা একেবারে আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ভোট দেওয়ার আগে ভাববেন কাকে দেখেছেন, কার কণ্ঠ আপনার কানে বেজেছে, এবং ভবিষ্যতে কার কণ্ঠে বাংলাদেশকে বাংলাদেশপন্থী রাজনীতি করার সম্ভাবনা সৃষ্টি হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। হাসিনা তুই কবে যাবি?